হ্যালো স্টুডেন্টস, আজ আমি তোমাদের ইংরেজি গ্রামারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি যেমন খুব ইন্টারেস্টিং, ঠিক পাশাপাশি খুব ইম্পর্ট্যান্ট। বিষয়টি হলো ন্যারেশন চেঞ্জ। ক্লাস 8 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত এমনকি চাকরি পরীক্ষায় এই ন্যারেশন থেকে কোশ্চেন থাকে। তা তোমরা বুঝতে পারছো এর ইম্পর্টেন্স কতটা। আজ এই আলোচনায় আমরা ন্যারেশন চেঞ্জের বেসিক কনসেপ্ট সম্পর্কে তোমাদের ধারণা দেব। আগে জানবো ন্যারেশন কী, এর কটা ভাগ আছে, কিভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়, এই সম্পর্কিত তথ্য আমি তোমাদের এই ভিডিওতে দেব। এই ন্যারেশন চেঞ্জ শিখলে আমাদের শুধু গ্রামার নয়, রাইটিংয়ের ক্ষেত্রেও বিশেষ সুবিধা হয়। কারণ এই ন্যারেশন চেঞ্জ থেকে আমরা রাইটিংয়ের স্টোরি রাইটিং, ডায়লগ রাইটিং প্রভৃতি বিষয়ে ধারণা স্পষ্ট হয়। তাহলে শুরু করা যাক আজকের আমাদের ফার্স্ট পার্ট, ন্যারেশন চেঞ্জ অ্যান্ড ইটস বেসিক কনসেপ্টস। ন্যারেশনের বাংলা হলো উক্তি পরিবর্তন। এই উক্তি কাকে বলে? বক্তা যা কিছু বলে সেটাই হচ্ছে উক্তি। অর্থাৎ বক্তার বক্তব্যকে অন্যত্র তুলে ধরাকে বলা হয় ন্যারেশন চেঞ্জ অথবা উক্তি পরিবর্তন। না, প্রাত্যহিক জীবনে আমরা যা কথাই বলি সেগুলি হচ্ছে উক্তি। দেখা যাচ্ছে যে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে যে গল্প করছো প্রত্যেক দিন স্কুলে এসে, সেই কথোপকথনগুলো এক একটা উক্তি। সেগুলোকে যদি আমরা অন্যত্র তুলে ধরি নিজের মতো করে, তাহলে সেটা ন্যারেশন চেঞ্জ হয়ে যায়। এই ন্যারেশন দু প্রকার হয়, ডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট ন্যারেশনের বাংলা হচ্ছে পরোক্ষ উক্তি। এবার আসি ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে। বক্তার বক্তব্যকে হুবহু একই রকমভাবে তুলে ধরাকে বলা হয় ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। এই ধারণাটা একটা উদাহরণ দিলে আরও স্পষ্ট হবে আশা করি। যেমন, টিচার সেড আই এম বিজি নাও। শিক্ষক বলল আমি এখন ব্যস্ত। এখানে শিক্ষক মশাইয়ের যে বক্তব্য সেটাকে হুবহু একই রকমভাবে তুলে ধরলাম আমরা। এটাকে বলা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা প্রত্যক্ষ উক্তি। আরেকটা কথা এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডাইরেক্ট ন্যারেশন সবসময় ইনভার্টেড কমার মধ্যে হবে। সুতরাং এটা একটা শনাক্তকরণের বৈশিষ্ট্য বলতে পারি আমরা, যে ডাইরেক্ট ন্যারেশন চিনব কীভাবে, পরীক্ষার সময় চেনার জন্য সুবিধা হবে তোমাদের আশা করি। এরপর ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। বক্তার বক্তব্যকে হুবহু তুলে না ধরে তার ভাবকে বা মূল ধারণাকে তুলে ধরাকে বলা হয় ইনডাইরেক্ট ন্যারেশন বা পরোক্ষ উক্তি। এইটাও আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, ধারণা আরও পরিষ্কার হবে। যে উদাহরণটা আগে দিয়েছিলাম ডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, টিচার সেড আই অ্যাম বিজি নাও, সেটা ছিল ডাইরেক্ট ন্যারেশনে। এবার সেটাকে আমরা ইনডাইরেক্ট কীভাবে করবো দেখা যাক। যে টিচার বলল যে আমি আজ ব্যস্ত। যখন এটা ইনডাইরেক্টে আমরা এটাকে রূপান্তরিত করব, তখন তার ভাবটাকে যেন বজায় রেখে আমাদের করতে হবে। হুবহু তার বক্তব্যকে আমরা তুলে ধরতে পারবো না, কিন্তু ভাবটাকে আমরা তুলে ধরতে হবে। তাই জন্য ইনডাইরেক্টে
এটা রূপান্তরিত হয়ে হবে এমন, টিচার সেড দ্যাট হি ওয়াজ বিজি দেন। টিচার বলল যে সে তখন ব্যস্ত ছিল। আগেটা ছিল বক্তার বক্তব্য, ডাইরেক্ট বক্তব্যটা, কোনো রকম পরিবর্তন ছাড়া, রূপান্তর ছাড়া আমরা করেছিলাম। এখানে আমরা বক্তার বক্তব্যটাকে রূপান্তরিত করে নিজের মতো করে পেশ করলাম, কিন্তু তার ভাবটাকে আমরা বজায় রেখেছি। এই যে পরিবর্তন, এটাকেই ন্যারেশন চেঞ্জ বলছে। আমরা ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন চিনলাম। এরপর আমাদের আরও দুটো জিনিস জানতে হবে। তার মধ্যে প্রথমটি হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্ব কাকে বলে দেখা যাক। যে বাক্যের ভার্বটি অপর একটি বাক্যের বক্তার বক্তব্যকে নির্দেশ করে, সে ভার্বটিকে, অর্থাৎ প্রথম বাক্যের ভার্বটিকে রিপোর্টিং ভার্ব বলে। বা আমরা খুব সহজ ভাষায় বলতে পারি, বক্তা যে ক্রিয়াপদের সাহায্যে তার বক্তব্যকে পেশ করে, যে ক্রিয়াপদের সাহায্য ছাড়া সে তার বক্তব্য পেশ করতে পারে না, সেটাই হচ্ছে রিপোর্টিং ভার্ব। এখানে আমরা উদাহরণ দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। হি সেড আই নো দ্য ম্যান। এখানে বক্তা হচ্ছে হি, তার বক্তব্যটা হচ্ছে আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। এই বক্তব্যটাকে পেশ করার জন্য তার একটা ক্রিয়াপদ দরকার, একটা ভার্ব দরকার। সে ভার্বটি হচ্ছে সেড। সুতরাং সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। এবার আসছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্বটি অপর একটি বাক্যের বক্তা যে বক্তব্যকে নির্দেশ করে, অর্থাৎ খুব সহজ ভাষায় বক্তার বক্তব্যকেই বলা হয় রিপোর্টেড স্পিচ। আমরা এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, হি সেড আই নো দ্য ম্যান। এর আমি সবুজ কালি দিয়ে মার্ক করে দিয়েছি, দেখো। আই নো দ্য ম্যান, এটা হচ্ছে বক্তার বক্তব্য। সুতরাং এই টোটাল এই পার্টটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ হচ্ছে বক্তার বক্তব্যকে বলা হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে ন্যারেশনের কিছু ইম্পর্টেন্ট জায়গায় প্রবেশ করব। প্রথমটি যেমন হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এখানে ভার্বের টেন্সের কিছু পরিবর্তন হয়, সব জায়গায় হয় না, কিছু কিছু ক্ষেত্রে হয়। যেমন আমরা প্রথমটা দেখি কি বলছে। রিপোর্টিং ভার্বটি নিজস্ব টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সকে নিয়ন্ত্রিত করে। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সটাও সে অনুযায়ী পরিবর্তন হয়। এই নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে বলা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। এই পরিবর্তন সাধারণত তিনটি নিয়ম আছে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার, সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। রুল নাম্বার 1, রিপোর্টিং ভার্বটি ডাইরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। আমরা এখানে উদাহরণ দুটো দিয়েছি, দেখে নেওয়া যাক উদাহরণগুলো একটু। প্রথম উদাহরণ হচ্ছে হি সেজ আই নো ইউ। এখানে রিপোর্টিং ভার্ব দেখো রয়েছে, সেটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজ। তাই এখানে এই বাক্যটাকে যখন আমরা পরিবর্তন করব, ইনডাইরেক্ট করব, ইনডাইরেক্টের সময় কিন্তু রিপোর্টেড স্পিচের যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, তার ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না। তা আমি লিখেছি উত্তরে, দেখো। হি সেজ দ্যাট হি নোজ মি। প্রেজেন্টে ছিল, সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল, সেটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়ে গেল। 2 নম্বরে আসি। অপর্ণা উইল সে আই নিউ মনীষা। এখানে রিপোর্টিং ভার্বটা রয়েছে, দেখো, ফিউচার টেন্সে রয়েছে। সুতরাং এখানেও একই নিয়ম প্রযোজ্য। এখানেও রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সে কোনো রকম পরিবর্তন হবে না। ইনডাইরেক্ট আমি কি করেছি দেখো,
অপর্ণা উইল সে দ্যাট শি নিউ মনীষা। সিম্পল পাস্টে ছিল, সেটা সিম্পল পাস্টেই হলো। এবার আসি রুল নাম্বার 2। রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট নেগেশনে রিপোর্টেড স্পিচের ভার্বের নিম্নলিখিত পরিবর্তনগুলো হয়। অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যে অংশটা থাকে তাকে আমরা রিপোর্টেড স্পিচ বলি। সেই রিপোর্টেড স্পিচের ভার্বের কীরূপ পরিবর্তন হয় সেটা আমরা একটা ছকের মাধ্যমে দেখিয়েছি এখানে। এই ছকটা তোমরা খুব ভালো করে মন দিয়ে দেখবে, বুঝে বুঝে পড়বে অবশ্যই, তাহলে দেখবে কোনো রকম আর সমস্যা হচ্ছে না। নাম্বার 1, ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচের ভার্বটা যদি সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, অর্থাৎ আই ডু ইট, হি ডাজ ইট এরকম থাকলে ইনডাইরেক্ট স্পিচে সিম্পল পাস্ট টেন্সে রূপান্তরিত হয়ে যায় এবং তখন সেটা হয় আই ডিড ইট, হি ডিড ইট। 2 নম্বর দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি এরকম থাকে আই অ্যাম ড্রয়িং আ পিকচার, সেটা রূপান্তরিত হয়ে ইনডাইরেক্ট স্পিচে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ ড্রয়িং এ পিকচার। পরেরটা আসি, রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্টলি রূপান্তরিত হয়ে সেটি হয় পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হি হ্যাজ কিল্ড এ টাইগার এমনটা যদি থাকে তাহলে রূপান্তরিত হয় হি হ্যাড কিল্ড এ টাইগার। এরপরে আসি সিম্পল পাস্ট টেন্স, রাম নিউ দ্য বয়, সেটি রূপান্তরিত হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হয়, রাম হ্যাড নোন দ্য বয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় খুব খুব মানে অনেকবার দেয় এটা। এরপরে পাস্ট পারফেক্ট টেন্স যদি থাকে রিপোর্টেড স্পিচটা ডাইরেক্টে, তাহলে ইনডাইরেক্টে সেটি রূপান্তরিত হয়ে হয় পাস্ট পারফেক্ট টেন্স। সুতরাং এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। সীমা হ্যাড সাং এ সং, সেটা একই রকমই থাকছে, কোনো রকম পরিবর্তন ছাড়াই। এর পরবর্তীতে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, উই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং, সেটা রূপান্তরিত হয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ উই হ্যাড বিন স্টাডিং সিন্স মর্নিং। এরপরে 7 নম্বরে আসছে দেখো, যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তবে সেটা রূপান্তরিত হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ শি ওয়াজ ক্রাইং ইন পেন যদি এমন থাকে সেটা রূপান্তরিত হয় শি হ্যাড বিন ক্রাইং ইন পেন। এরপরে আসছে সিম্পল ফিউচার টেন্স, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি সিম্পল ফিউচার টেন্সে থাকে যেমন আই শ্যাল গো, ইউ উইল গো এমন থাকে, তাহলে সেটি চেঞ্জ হয়ে হয় আই শুড গো, ইউ উড গো। আর সবশেষে আসছে মোডাল অক্সিলারি ভার্ব কিছু রয়েছে আমরা জানি, ক্যান, মে, মাস্ট, এগুলোরও রূপের পরিবর্তন হয় ইনডাইরেক্টে। ক্যানটা হয়ে যায় কুড, মেটা হয়ে যায় মাইট, আর মাস্ট অপরিবর্তনীয় থাকে, সেটা মাস্টই থাকে। রুল নাম্বার 3, রিপোর্টেড স্পিচটি যদি চিরসত্য কোনো ঘটনা কিংবা অভ্যাসগত কোনো সত্য বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বটি যে টেন্সে থাকুক না কেন রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দিয়ে একটু ব্যাপারটা বোঝা যাক। ফার্স্ট উদাহরণ দিয়েছি আমি, দেখো হি সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, সে বলল যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। এই যে সূর্যের চারদিকে ঘোরে এই কথাটি ইনভার্টেড করার মধ্যে রয়েছে, অর্থাৎ এটা রিপোর্টেড স্পিচ। আর রুল নাম্বার 3 সেই নিয়ম অনুযায়ী আমি ফার্স্টেই বলেছি চিরসত্য কোনো ঘটনা যদি বোঝায় তাহলে তার ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। তাই এটা ইনডাইরেক্ট করেছি আমি, দেখো কি হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ওই মুভস রাউন্ড দ্য সান এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে ছিল এবং ইনডাইরেক্টে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, কোনোরূপ পরিবর্তন হয়নি।
কারণ এটি একটি চিরসত্য ঘটনা বোঝাচ্ছে। এবার আসি 2 নম্বরে। 2 নম্বর উদাহরণে বলেছে, দ্য বয় সেড আই রিড নিউজ পেপার এভরিডে। বলাটা বলল যে সে প্রতিদিন খবরের কাগজ পড়ত বা পড়ে। এটা কিন্তু তার নিত্য দৈনন্দিন জীবনের একটি অভ্যাসকে সিগনিফাই করছে, বোঝাচ্ছে। তাই এটা ইনডাইরেক্ট আমি করেছি, দ্য বয় সেড দ্যাট হি রিডস নিউজ পেপার এভরিডে। যেহেতু এখানে অভ্যাসগত একটা সত্য বোঝাচ্ছে, তাই জন্য এই রিপোর্টেড স্পিচের ভার্বেরও কোনো রকম পরিবর্তন হয়নি। এবার আসি আমরা ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সে, অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ। অর্থ অনুযায়ী বাক্যকে 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, উপদেশ বা অনুরোধমূলক বাক্য। 3 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। 4 নম্বর অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা ও প্রার্থনামূলক বাক্য। এবং সবশেষে আসছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। এবার আমরা অর্থ অনুসারে বাক্যকে 5 ভাগে ভাগ করেছি। এই 5টি ভাগের প্রত্যেকটি ন্যারেশন চেঞ্জের ভিন্ন ভিন্ন নিয়ম হয়। সেগুলোকে আমরা আস্তে আস্তে বিশ্লেষণ করব, সেগুলোকে আমরা শিখব। সবার প্রথমে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্স, যাকে বাংলায় বলা হয় বিবৃতিমূলক বাক্য। অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবনে সাধারণভাবে যেই কথাগুলো আমরা বলে থাকি বা যে কথার মাধ্যমে কোনো কিছু বিবরণ বোঝায়, কোনো বিবৃতি বোঝায়, সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। সাধারণভাবে কিছু বলা, স্বীকার করা, অস্বীকার করা, কোনো কিছু বর্ণনা করা প্রভৃতি বোঝালে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা হয়। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে কিছু নিয়ম আমাদের মেনে চলতে হয়। সেক্ষেত্রে প্রথমে আমি দেখো এখানে একটা ছক করে দিয়েছি, কিছু শব্দের পরিবর্তন হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে। ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে, ইনডাইরেক্টে হয় দেন, এগো থাকলে হয় বিফোর, টুডে থাকলে হয় দ্যাট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, হেয়ার থাকলে দেয়ার, কাম থাকলে গো, দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোজ। এই ছকটা কিন্তু খুব ভালো করে তোমার মুখস্থ করতে হবে, কারণ এইগুলো যদি একটু ভুল হয়ে যায় তাহলে তোমাদের কিন্তু নাম্বার পরীক্ষায় পাবে না। এবার 2 নম্বরে আসি। দেখো ডাইরেক্ট স্পিচে ইট থাকলে ইনডাইরেক্টে সেইটি বসে, সুতরাং এই প্রোনাউনটার কোনো পরিবর্তন হয় না। উদাহরণ দিয়েছি দেখো আমি, রাম সেড ইট মে রেন টুডে। ইনডাইরেক্টে কি হচ্ছে, রাম সেড দ্যাট ইট মাইট রেন টুডে। এরপরে 3 নম্বরে আসছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি সে, সেজ, শ্যাল সে, উইল সে, সেড হয়, তাহলে কোনো রকম পরিবর্তন হয় না, সেগুলোই বসে ইনডাইরেক্ট স্পিচে। অর্থাৎ ইনডাইরেক্টে সে, সেজ, শ্যাল সে, উইল সে, সেড বসে। 4 নম্বরে কি বলছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি নিম্নলিখিত হয় তবে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন হয়। অর্থাৎ দেখো এখানে সেজ টু থাকলে সেটা পরিবর্তন হয় হচ্ছে ইনডাইরেক্টে টেলস, সে টু থাকলে টেল, শ্যাল বা উইল সে টু থাকলে শ্যাল বা উইল টেল হয়ে যাচ্ছে, সেট টু থাকলে সেটা হয়ে যাচ্ছে টোল্ড। এই পরিবর্তনগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের। লিঙ্কার 5 নম্বর নিয়ে বলছে, লিঙ্কার হিসেবে রিপোর্টিং ভার্বের পরে ড্যাট বসে। 6 নম্বর বলছে, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না, যেটা আগেও বলেছি আমি। আবার এখানে সেই কথাই বলা হচ্ছে, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্টে বা ফিউচার থাকে, সুতরাং অর্থাৎ সে,
সেজ, শ্যাল সে বা উইল সে এই সব জিনিস থাকলে পরে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের ভার্বটা যেই টেন্সে থাকুক না কেন তার কোনো রকম পরিবর্তন হবে না। কিন্তু রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আগে যে চার্ট আমি দিয়েছি নিয়ম বোঝানোর সময় সেই চার্ট অনুযায়ী ভার্বের টেন্সের রূপের পরিবর্তন হবে। এখানে কয়েকটা উদাহরণ দিয়েছি, দেখো আমি ফার্স্ট উদাহরণ দিয়েছি, দ্য টিচার সেড আই উইল পানিশ ইউ। এখানে সেড পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং এখানে পরিবর্তন আমরা দেখতে পাবো। দ্য টিচার সেড দ্যাট হি উইলটা উড হয়ে গেল, পানিশ মি। এবং বক্তা এবং শ্রোতা সেই প্রোনাউনগুলোরও কিন্তু রূপের পরিবর্তন হলো। সেটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ন্যারেশন করার সময় যে বক্তাটাকে এবং শ্রোতাকে কে কথা বলছে, কার সাথে কথা বলছে, এটা অবশ্যই কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল অংশ। নাম্বার 2 আসি, রাম সেজ আই কান্ট স্লিপ। এখানে রিপোর্টিং ভার্বটা দেখো প্রেজেন্ট টেন্সে রয়েছে, সুতরাং রিপোর্টেড স্পিচের ভার্বে কিন্তু কোনো পরিবর্তন হবে না, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আমি লিখেও দিয়েছি পাশে, একদম ডান দিকে দেখো তোমরা। রাম সেজ দ্যাট হি কান্ট স্লিপ। 3 নম্বরে দ্য বয় উইল সে আই হ্যাভ টেকেন মাই লাঞ্চ। এখানে রিপোর্টিং ভার্ব রয়েছে ফিউচার টেন্সে, উইল সে দেখো ভালো করে আছে, সুতরাং এক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এখানেও কিন্তু ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। দ্য বয় উইল সে দ্যাট হি হ্যাজ, ওখানে আই ছিল, তারপরে হ্যাভ বসছে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড পার্সন, তাই এখানে হি পর কিন্তু কখনোই হ্যাভ বসানো জানি আমরা, তাই আমরা হ্যাজ বসিয়েছি এখানে, কিন্তু ভার্বের টেন্সে কোনো পরিবর্তন হয়নি। ওখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানেও প্রেজেন্ট পারফেক্ট টেন্সই রয়েছে। 4 নম্বরে আসি, শি সেজ টু হার মাদার আই ডু নট লাইক লায়ার্স। সেজ টু এখানেও দেখো এটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, সেজ টু পরিবর্তনে দেখো উপরে লিস্টে রয়েছে, সেজ টু জায়গায় টেলস হয়। শি টেলস হার মাদার দ্যাট শি ডাজ নট লাইক লায়ার্স। শুধু সেজ থাকলে সেজই বসতো, সেজের পর যেহেতু টু আছে তাই রূপান্তরিত হয়ে সেটা টেলস হলো। এটা মনে রাখতে হবে খুব ভালো করে। 5 নম্বরে আসি, সবার শেষ উদাহরণটা, বরুণ সেড টু মি আই স ইয়োর ফাদার ইয়েস্টারডে। সেড টু পরিবর্তে কি হচ্ছে দেখো উপরে লিস্টে রয়েছে টোল্ড। বরুণ টোল্ড মি দ্যাট হি হ্যাড, এখানে কিন্তু দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে, সিম্পল পাস্টে ছিল, সিম্পল পাস্ট টেন্সে আছে এবং সেটা পরিবর্তন হয়ে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। হি হ্যাড সিন মাই ফাদার দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে চেঞ্জ হয়ে প্রিভিয়াস ডে হলো, যেটা আগে আমি বলেছি অ্যাসার্টিভ বাক্য আলোচনা করতে গিয়ে, সেখানে চার্টে দেওয়া রয়েছে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়। এই পরিবর্তনগুলো মনে রাখতে হবে এবং কে বলছে কাকে বলছে কথাটা সেটা মনে রাখতে হবে। বরুণ বলছে আমাকে, আইটা হচ্ছে কে, তাহলে বরুণকে বলছে, তাই জন্য হি বসিয়েছে ওখানে। ইয়োর ফাদার মানে কার বাবা, সে আমাকে বলছে কথা, আমার সাথে কথা বলছে, তাই ইয়োর ফাদার মানে বোঝাচ্ছে ইয়োর মাই ফাদারকে, আমার বাবাকে, তাই এটা চেঞ্জ হয়ে ইয়োর ফাদার চেঞ্জ হয়ে মাই ফাদার হচ্ছে। তাহলে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রথম যে নিয়ম বেসিক রুলসগুলো সেগুলো আমি এখানে শেষ করছি। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা আগামী পরের যে বাকি 4টে সেন্টেন্স রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে এবং তোমরা ন্যারেশন প্রচুর প্র্যাকটিস করো বাড়িতে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমি বিশ্বাস করি। সবাই